বিশ্বের ন্যায় বাংলাদেশেও রোগে মৃত্যুর ১ নম্বর অর্থাৎ প্রধান কারণ হৃদরোগ এবং একই সঙ্গে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রাপ্তবয়স্কদের মধ্যে অন্তত ১০% তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং বুঝতে পারছেন মৃত্যুহার আসলে কেন এত বেশি। তবে আমাদের আজকের আলোচনার বিষয় তরুণদের হৃদরোগ, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমরা দর্শক আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ পর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক ডাক্তার চৌধুরী হাফিজুল হাসান। তিনি যুক্ত হলে আমরা তার সঙ্গে আলোচনায় শুরু করব। অধ্যাপক তৌফিকুর রহমান, আপনার কাছে জানবো যে হৃদরোগে যারা আসলে আক্রান্ত হচ্ছে, বা আমরা 10% বা যেভাবে আসলে বলি না কেন, কারণ আমরা সঠিক পরিসংখ্যান আমরা তো আসলে বের করতে সেভাবে পারিনি, তরুণদের প্রাধান্য আসলে কতটা, তরুণের বয়স সীমাকে আসলে আমরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আসলে বলছি? ধন্যবাদ আপনাকে। হৃদরোগের কথা যখন ওঠে তখন আমাদের সাধারণত আগে ভেসে উঠতো যে 40 ঊর্ধ্ব কোনো বয়স্ক মানুষের সাধারণত আমরা বলতাম যে হৃদরোগ হয়। তখন আমরা চিন্তাও করতাম যে আগে চিন্তা করতাম যে কোনো একটা ব্যক্তি যে 40+ বুকে ব্যথা নিয়ে আসছে, সাথে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো হয়তো আমরা আলোচনা করব, এটা নিয়ে আসছে, আমরা চিন্তা করতাম হ্যাঁ হৃদরোগ হতে পারে বুকে ব্যথার। তেমনি যদি 30 বছর বা 25 বছরের একটা ইয়াং ছেলে, যেটা আমরা তরুণ বলতেছি, ও যদি আসে যে বুকে ব্যথা নিয়ে, তখন আমরা কিন্তু আগে সময় চিন্তা করতাম যে না হৃদরোগ অন্য কোনো কারণে, হ্যাঁ অন্য কোনো কারণে হচ্ছে কিনা, ওইটাকে আমরা প্রাধান্য দিতাম। কিন্তু গত 2 দশক ধরে যে এই সিনারিওটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তরুণদের মধ্যেও অনেক হৃদরোগ বেশি করে পাচ্ছি। এর অনেকগুলো হয়তো নতুন নতুন কারণ আসছে, এই কারণগুলো আমরা দেখতেছি, যে কারণে তরুণদের মধ্যে হৃদরোগের প্রাধান্য পাচ্ছে। বয়স্করা তো আছেই, সাথে তরুণরাও আক্রান্ত হচ্ছে বেশি। তরুণদের আক্রান্তের এবং বয়স্কদের আক্রান্তের কিছুটা ডিফারেন্স হলো প্রেজেন্টেশনের মধ্যে, সেটা হলো তরুণদের মধ্যে আকস্মিক মৃত্যুর হার বেশি, যেটা আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি, এটা আবার তরুণদের মধ্যে বেশি বয়স্কদের হৃদরোগের চেয়ে। এই প্যাটার্নটা, এই চেঞ্জটা আমরা সাম্প্রতিক এই গত 2 দশক ধরে খেয়াল করতেছি। আচ্ছা, আমি যদি আপনাকে 2-3 জন বা অন্তত 2 জন তরুণ হৃদরোগীর হিস্ট্রি জানতে চাই, যে কেন আক্রান্ত হলো বা মারাও আসলে গেছে কিনা, আমি একটু এক্সাম্পল আকারে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এখন এর অন্যতম যেমন আমাদের এটা হলো যে নির্দিষ্ট করে বলার দরকার নেই, আমার কিছু আছেন যে এমপি, যে মহিলা এমপি যে আছে, ওনারা আসেন এবং আসা দেখা যায় প্রথমে যখন কথা শুরু হয় কয়েকজনই হয়তো প্রথমে কান্না হয়তো শুরু করে, ইমোশনাল, এবং কথা হয় যে বলে যে ভাই দেখেন আমার ছেলেটা তো, ওই যে ছেলে মারা গেছে, কি হিস্ট্রি তখন নিয়ে সাধারণত দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যে এরা হলো ওজন বেশি থাকে, আচ্ছা, তাদের সেডেন্টারি লাইফস্টাইল বেশি। তাহলে ওজন এক নাম্বার কারণ। এই ওজন বাড়ার পিছনে যে অন্তর্নিহিত যে কারণটা থাকে সেটা হলো তারা মুভমেন্ট কম করে, পরিশ্রম করে না। 2 নাম্বার বসে বসে এক ধরনের অলসতাও আসলে আছে, অলসতা কাজ করে। কিন্তু অলসতার পিছনের কাহিনীটা কি? আচ্ছা, অলসতার পিছনের কাহিনীটা হলো তারা দেখা যাচ্ছে কিছু কিছু ডিভাইস, যে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা ওই যে গেমস খেলতেছে, অনলাইনে গেমস খেলতেছে অথবা টিভিতে গেমস খেলতেছে, এই একটা জিনিস। আর 2টা হলো যে এরা হলো এই যে বাইরের খাবার, যেগুলো জাঙ্ক ফুড বলি, যেটা আমরা হাই ক্যালোরি ফুড বলি, আমরা যেগুলো অস্বাস্থ্যকর খাবার যেগুলো বলি, ফাস্ট ফুড যেগুলো বলি, এগুলোতে বেশি করে খাচ্ছে। দেখা যাচ্ছে বাসায় হয়তো বলে যে আমার বাসার ছেলে তো ভাত খায় না, মোটা কেন হচ্ছে? এর কারণ হলো সেই যায় দেখা যাচ্ছে যে ফাস্টফুডে যে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজি, এগুলো হয়তো অর্ডার দিচ্ছে খাচ্ছে, বার্গার এগুলো খাচ্ছে। হ্যাঁ, বাসায় হয়তো ভাত খাচ্ছে না, যেটা তো আমরা বলি ওজন বাড়ার কারণ। কিন্তু বিকল্পভাবে যেটা আমরা বলি ভাত, আলু, চিনি, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, এগুলো খাচ্ছে। ফলে এদের হলো মুভমেন্টও কম, এনার্জি এক্সপেন্ডিচার বলে খরচও কম, আবার এনার্জি গেইন যেটা, অর্থাৎ এটাও বেশি হচ্ছে, অনেক ক্যালোরি গেইন। কিন্তু আপনি কি মনে করেন যে আসলে যারাই মোটা তাদের সঙ্গেই তারা একটা চক্রের মধ্যে আসলে পড়ে গেছে, বা আমরা আসলে দেখি যে যিনি মোটা তিনি আসলে খেলতে যাচ্ছেন না, যিনি মোটা তিনি আসলে ফাস্টফুড বেশি খাচ্ছেন, যিনি মোটা তিনি আসলে এই ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছেন, এটা কি শরীর আসলে সায় দেয় না? এটি কি কারণ, না আসলে অন্য কোনো কারণ? তা শরীর সায় দেয় না, ব্যাপারটা হচ্ছে জিনিসটা এরকম যে আমি যত বেশি আসলে আসক্তির দিকে যাব, ডিভাইস আসক্তি, স্বাভাবিকভাবে তখন আমার কর্মস্পৃহা বলে
সেটা কমে যাবে। আর একবার কর্মস্পৃহা কমে গেলে এটি কিন্তু একটা ভিসিয়াস সাইকেল, দুষ্টু চক্র বলে। তখন কিন্তু আমার এই যে গোল আছে যেটা বলে, আমার জীবনে চ্যালেঞ্জ নেওয়ার যেটা আমরা বলি, বা জীবনে কিক বলে যেটা, এই চ্যালেঞ্জ নেওয়ার কিন্তু তখন আগ্রহটা কমে যায়। এবং একবার সে যদি পিছায় যায়, এবং পিছায় যেতে যেতে সে কিন্তু ওই যে একটা জীবনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য বা জীবনে সামনে আগায় নিব বা লক্ষ্য স্থির করে আমি আগায় যাব, ওটা থেকে আস্তে আস্তে সে পিছিয়ে চলে আসে। ফলে এই যে পিছিয়ে চলে হয়তো প্রথম দিকে রেজাল্ট হবে, রেজাল্টের সময় যে ফ্রেন্ডের সাথে কম্পিটিশন ওগুলো কমে যাবে, আস্তে আস্তে দেখা যাবে সে আরও একাকী হয়ে যাবে, এবং সে দেখা যাবে যে ওই একটা নিজস্ব চক্র, যে দুষ্ট চক্রের মধ্যে সে ঘুরতে থাকবে, এবং সে ওই যে দেখবে ডিভাইস থাকবে ওখানে খাবার আবার করবে, এর মধ্যে সে এবং তার দেখা যাবে যে হয়তো যে ইয়াতে স্কুল বা কলেজে যে ফ্রেন্ড সার্কেল বা যেখানে আমার কম্পিটিশন আছে, ওই কম্পিটিশন থেকে সে এমন জায়গায় যাবে হয়তো তার ফ্রেন্ড সার্কেল গড়ে উঠবে যারা একই প্যাটার্নের। এখন ওবেসিটির ব্যাড ইফেক্ট কি বা সাইড ইফেক্ট বা আফটার ইফেক্টটা হলো অনেকটা ওই মেটাবলিক সিন্ড্রোম। এখন মেটাবলিক সিন্ড্রোমটা কি আসলে? মেটাবলিক সিন্ড্রোম হলো এই যে গ্রুপ অফ পিপুল যারা ওবেজ আছে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ইনসুলিন রেজিস্ট্যান্সটা পরবর্তী কী করে? তাদের টাইপ 2 ডায়াবেটিস করে, তাদেরটাকে হাইপারটেনশন ডেভেলপ করে, তাদের রক্তের কোলেস্ট্রল বলে যে খারাপ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বাড়ায়, টোটাল কোলেস্ট্রলটা বাড়ায়, যেটা ভালো কোলেস্ট্রল সেটা আবার কমায়, যেটা পটেটিভ কোলেস্ট্রল। তাহলে এই যে একটা মানে আমাদের মেটাবলিক সিন্ড্রোম, এই মেটাবলিক সিন্ড্রোমে যে অলরেডি আমরা যে আলোচনা করছিলাম যে এগুলো রিস্ক ফ্যাক্টর, এগুলো যখন হবে তখন আমাদের হৃদরোগকে আরও বেশি ত্বরান্বিত করবে। আমরা 40 এনজিওগ্রাম করে দেখি তাদের 1টা 2টা 3টে একাধিক বা অনেকগুলো ব্লক থাকে, বিশেষ করে ডায়াবেটিক রোগী থাকলে ডিফিউজলি অনেক ব্লক থাকে, একাধিক ব্লক থাকে। ইয়ংদের করে দেখা গেছে যে তাদের ব্লকের মাত্রা খুব কম, 20 বা 30% বা 40% ব্লক হয়, এবং কোনো রিং লাগানোর প্রয়োজন হয় না, কিন্তু এদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে হয়তো মারাত্মক বা এক্সটেন্সিভ আমায় বলি আমরা, হার্ট অ্যাটাক হয়ে গেছে, অথবা এদের সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গেছে। এদের সাডেন কার্ডিয়াক ডেথের আবার অটোপসি করা হয়, এই অটোপসিতে দেখা গেছে আসলে তাদের ব্লকের মাত্রা কম, কিন্তু এই ব্লকের মাত্রা যে কম এইটাই ফেটে যায় তাদের হার্ট অ্যাটাক করে এবং সাডেন কার্ডিয়াক ডেথ করে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার চৌধুরী হাফিজুল হাসান, ক্লিনিক্যাল প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড কার্ডিওলজি, স্কুল অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ নেভাডা, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। একই সঙ্গে স্যার ট্রাস্টি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার আপনার কাছে জানতে চাই যে তরুণদের হৃদরোগ নিয়ে আমরা আসলে কথা বলা ইতিমধ্যে শুরু করেছি। বাংলাদেশে তরুণদের হৃদরোগের ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রে তরুণদের হৃদরোগের ঝুঁকির মধ্যে কোনো পার্থক্য স্যার আপনি দেখেছেন কিনা বা পান কিনা স্যার, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আমাদের এখানে আমি যেখানে কাজ করি ধরেন, অথবা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে হার্ট অ্যাটাকের প্যাটার্ন, এই এদের এজ গ্রুপটা আমাদের দেশের এজ গ্রুপের থেকে হায়ার এজ গ্রুপ। বাংলাদেশে তুলনামূলকভাবে ধরেন 10 থেকে 15 বছর আগেই আমরা দেখছি যে তাদের হার্ট অ্যাটাক নিয়ে তারা আসছেন। তো কারণটা কি? তো এটা নিয়ে যে গবেষণাগুলো আমরা দেখলাম গত 1 দশক ধরে, এটা ইউকেতে স্টাডি আছে, ইউএসএতে স্টাডি আছে, এবং কানাডাতেও স্টাডিটা আছে। ছোট কয়েকটা স্টাডি সিঙ্গাপুরেও আছে, যারা ইমিগ্রেন্ট পপুলেশন, সাউথ এশিয়ান ব্যাকগ্রাউন্ড নিয়ে এই দেশে আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু যে হার্ট অ্যাটাকটা দেখি তার প্যাটার্নটা কিন্তু বাংলাদেশে যারা শহরে আছেন তাদের মতোই প্রায়। তো কারণটা দেখতে যে এটা কেন হচ্ছে, এটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল। এটা আমাদের যে কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল হাই, ফ্যামিলি হিস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে স্মোকিং এবং ওবিসিটি, এটার সাথে যদি আপনি যুক্ত করেন যে এই ডিজিজগুলা আমাদের পপুলেশনে আর্লিয়ার হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই রিস্ক ফ্যাক্টরগুলো ইন কম্বিনেশন 2+2+2 6 না, 2+2+2 ধরেন 32 বা 48 এরকম প্রোগ্রেশনে আসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আর্লি অনসেটে যদি আমরা হার্ট অ্যাটাক দেখি এবং তার জন্য যদি মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, তাহলে এটা খুবই একটা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। এবং এই জন্য আমাদেরকে হয়তো নেশন ওয়াইড একটা মেজার নেওয়া উচিত। একটা হলো অ্যাওয়ারনেস, 2 নম্বর হলো ডিটেকশনের পরে আমরা প্রিভেনশন স্ট্র্যাটেজি কি করতে পারি এই রিস্ক ফ্যাক্টরগুলো যাতে প্রগ্রেস না করে, আর 3 নম্বর হলো
যদি ডিজিজ হয়ে যায়, তাহলে এই ডিজিজ হয়ে যাওয়ার পরে, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কিভাবে হেলথ কেয়ার ডেলিভারি দিব নেশন ওয়াইড, তার একটা সমন্বিত ব্যবস্থাপনা থাকা দরকার। স্যার আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক তৌফিকুর রহমান, মানে স্যারের কথার সঙ্গে আমি একটু আপনাকে মানে যোগ করতে বলতে চাই যে স্যার এটা প্রবাসীদের বিষয় বলছিল, সেই জিনিসটা আমি আসলে পরিষ্কার না, যদি একটু পরিষ্কার করেন। ইমিগ্রেন্ট যারা অলরেডি বাংলাদেশ থেকে বা এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বা সাউথ এশিয়া থেকে মাইগ্রেট করে আমেরিকাতে আছে, আচ্ছা, বা ইউরোপে আছে, অথবা কানাডাতে আছে, অথবা সিঙ্গাপুরে বা ইয়েতে বিভিন্ন জায়গায়, ইনাদের হলো ওখানে রিসার্চ হচ্ছে ওনাদের উপরে। আচ্ছা। তা ওইটার যে প্যাটার্নটা আছে, মানে হৃদরোগের প্যাটার্নটা কি, ওইটা আর কি। আর আমরা যারা অলরেডি বাংলাদেশে আছি, জি। তা আমরা যেটা আলোচনা করতেছিলাম, এক্সিস্টিং বাংলাদেশি অলরেডি যারা ইমিগ্রেন্ট না, তাদের আসলে হৃদরোগের প্যাটার্নটা কেমন সেটা আর কি। ওনারা যেটা পাচ্ছিলেন সেটা হলো যে যাদের ইমিগ্রেন্ট, সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট যারা গেছে তাদের এবং আমেরিকান পিপুল বা ইউরোপিয়ান পিপুলের যে বয়সে হৃদরোগ হয়, দেখা গেছে ইনাদের হৃদরোগটা আরো 10-15 বছর আগে হৃদরোগ হচ্ছে। ও আচ্ছা, মানে একই হৃদরোগের প্যাটার্ন বা হার্ট অ্যাটাক যেটাই, সেটা হলো আর্লি ধরা পড়তেছে। এই আর্লি ধরা পড়ার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, ওই যে ফ্যামিলি হিস্ট্রি, এটা গুরুত্বপূর্ণ। আমাদের খাবারের প্যাটার্ন, যেমন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই, আমাদের সেন্ট্রাল ওবেসিটি আছে, এগুলো আসলে এক্সট্রা যে ইম্পর্টেন্ট, যে প্লাস হলো সাউথ এশিয়ান অরিজিন, এগুলো আরও আমাদের হৃদরোগে অল্প বয়সে হৃদরোগ হচ্ছে। কিন্তু স্যার আমি এখন জানতে চাই যে 15 বছর আগে যদি কেউ আক্রান্ত হয়ে যায় বা আমরা যারা আক্রান্ত হয়ে যাচ্ছি, তাদের এই যে আকস্মিক মৃত্যু বা মৃত্যু ঝুঁকিটা আরো অনেক কত গুণ আসলে বেশি হচ্ছে, বা তাদের মৃত্যু হার কতটা, আপনাদের গবেষণা আসলে কি বলছে? হার্ট অ্যাটাক যদি আমরা ধরি, এটা প্রেজেন্টেশন হতে পারে এসটি এলিভেশন এমআই, মানে ইসিজিতে একটা প্যাটার্ন থাকে, অথবা এসটি এলিভেশন নাই কিন্তু হার্ট অ্যাটাক। ওভারঅল আপনি যদি হার্ট অ্যাটাকের ইন হসপিটাল মর্টালিটি দেখেন, তাহলে ইউএসের এবং ইউকের এবং কানাডা, এদের হাসপাতালগুলোর ইন হসপিটাল মর্টালিটি আমরা এখন আনকমপ্লিকেটেড এসটি এলিভেশন এমআইতে আমরা এটাকে 5%-এর নিচে আমরা নামিয়ে আনতে পেরেছি, যদি তার শক না থাকে। কিন্তু এটা কি বাংলাদেশে সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যদি বাংলাদেশের বিগ ইনস্টিটিউশনগুলোর ডেটা দেখেন, আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাডভাইজারি বোর্ডে প্রফেসর মালিক আমি তাকে স্মরণ করি, কারণ উনি বাংলাদেশের কার্ডিওলজির ফাদার ফিগার, এবং আমি নিশ্চয়ই অনার্ড ফিল করি যিনি আমাকে অ্যাডভাইজারি বোর্ডে রেখেছিলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডেটা অলমোস্ট সিমিলার আমাদের এখানকার যে মর্টালিটি, ইন হসপিটাল মর্টালিটির ডেটা। কিন্তু এটা কিন্তু আমাদের মানে সন্তুষ্টি হওয়ার কারণ নেই, এই কারণে যে হার্ট ফাউন্ডেশন বা মেজর ইনস্টিটিউশনগুলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে যদি আপনি বলেন, সবার কিন্তু অ্যাক্সেস নাই। জি ঢাকা শহরেই নাই, জি ঢাকার বাইরে তো বাদই দিলাম। জি তো স্যার। আমাদের দরকার হলো তিনটা এর দিকে মনোনিবেশ করা। একটা হলো অ্যাক্সেস টু হেলথ কেয়ার, 2 নম্বর হলো অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার, যে যদি কেউ অ্যাক্সেস না পায় তাহলে তো হেলথ কেয়ার সুযোগই পাচ্ছে না। জি 2 স্যার। নম্বর হলো যে অ্যাক্সেস পাওয়ার পরে আমরা যেন একটা সমন্বিত ব্যবস্থার মাধ্যমে একটা অ্যাকাউন্টেবল হেলথ কেয়ার দিতে পারি, স্ট্যান্ডার্ড অফ কেয়ার দিতে পারি। আর 3 নম্বর হলো যেন এটা অ্যাফোর্ডেবল হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক তৌফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনি দেখবেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে 90টির বেশি সেন্টার আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন জেলা শহরে করে ফেলেছি। হৃদরোগের ক্ষেত্রে আমরা সরকারি হাসপাতালে সেবা হয়তো আমরা দিচ্ছি, কিন্তু বেসরকারি পর্যায়ে বা অন্য কোনোভাবে মানে এত বেশি ছেঁকে ধরার মতো অবস্থা আসলে হয়নি। এই অ্যাক্সেস বাড়ানোর জন্য, রোগীরা যেন সহজে সেবা পায় বা রোগীরা যেন হাসপাতাল পর্যন্ত আসতে পারে, মানে এটিকে আরও কতভাবে সহজ করা যায় বলে আপনি মনে করেন? আচ্ছা, একটা ব্যাপার হলো যে অলরেডি আমাদের প্রতি ইউনিয়ন সাবসেন্টারে যেটা আছে সেটা হলো যে মানে উপজেলা লেভেলে যে ইসিজি মেশিন আছে। আচ্ছা। তাহলে আমাদের যেটা হলো হৃদরোগের মেন মৃত্যুর কারণ যে হার্ট অ্যাটাক, জি এটা নির্ণয় করার জন্য ওটা ইসিজি একটা ওয়ে, আর একটা হলো রক্তে ট্রোপোনিন নাই,
এটাও আমাদের অনেক উপজেলা লেভেলে হসপিটাল বা প্রাইভেট সেন্টারগুলো সেগুলো ডেভেলপ, আর জেলা লেভেলে তো আছেই, জি ইসিজিও আছে, ট্রোপোনাইল লেভেল। এখন যেটা আছে যে রুগী যদি ওই যে যেটা বলা যে একটা অ্যাফোর্ডেবল, অর্থাৎ হলো কম খরচের চিকিৎসা, এটা হলো রুগীরা যদি মানে বুকে ব্যথা নিয়ে যায়, এটা তো আমাদের ফার্স্ট কাজ হলে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। অর্থাৎ আপনার এই ধরনের বুকে ব্যথা হলে আপনি গ্যাস্ট্রিক মনে না করে আপনি দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। তো এটা হতে পারে কম খরচে হলো উপজেলা হেলথ কমপ্লেক্স, বা কম খরচে হলো জেলা লেভেলের হসপিটাল। আর একটা হলো যে এখন মোটামুটি বাংলাদেশের দেখবেন সমস্ত জেলাতেই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গেছে। তাহলে মেডিকেল হাসপাতাল এবং সবগুলোতে শিশু আছে, পোস্ট শিশু আছে, ইভেন হলো ওয়ার্ডও আছে, কার্ডিওলজি ওয়ার্ড আছে, এবং ইমার্জেন্সিতে ইসিজি মেশিন ট্রোপোনাইল করার ব্যবস্থা আছে। তাহলে এখানে যদি সে যায়, গেলে প্রথমে আমাদের অ্যাটলিস্ট ফার্স্ট হলো যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা রুগীকে 2-3 ঘন্টা রেখেও কিন্তু একদম কনফার্ম হওয়া যাবে, বা রুগীর যে প্রথম ইসিজি করা হলো এমআই ধরা পড়লো, তখনই রুগীকে দেন তারা রেফার করে দিতে পারবে। এখন সরকারিভাবে যেটা আছে, যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সমস্ত জায়গায় আমাদের অ্যাটলিস্ট যে কোথাও কোথাও ক্যাথল্যাবও আছে এবং স্টেরোকাইনেজের ব্যবস্থা আছে। এবং এই যেটা হাফিজ ভাই বলতেছিলেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কিন্তু অনেকগুলো জেলাতে কিন্তু সেন্টার হয়ে গেছে, এবং ওইখানে ক্যাথল্যাবে অনেক জায়গাতে ক্যাথল্যাবও আছে, অনেক জায়গাতে শিশু উপর শিশু আছে। তাহলে আমার প্রাইভেট সেন্টার, প্রাইভেট লেভেলে হোক অথবা গভর্নমেন্ট লেভেল হোক, এখন কিন্তু মোটামুটি সেবা দেওয়ার জন্য অ্যাভেলেবেল স্পেস আছে। এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপ করা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রুগী মারা যায় অথবা রুগীর কিন্তু পরবর্তীতে জটিলতা ডেভেলপ করে, সেটা হলো যে এই যে সেবা নিতে দেরি করা। এবং সেবা নিতে দেরি করাটা কি, আমরা প্রথমেই যে বুকে ব্যথা হলে সেটা আমি প্রথমে মনে করি যে একটা অ্যাসিডিটি হয়েছে, সে তখন নিকটস্থ ফার্মেসি অথবা নিকটস্থ যায়, সে নিজে অথবা নিজে সে হলো যে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। খাওয়ার পরে যখন আর সে ব্যথায় টিকতে পারে না বা দেখেন যে জটিলতার দিকে যাচ্ছে, তখন সে হাসপাতালে মুভ করে। কেউ হাসপাতালে যেতে মারা যায়, কেউ হাসপাতালে যে জটিলতা হয়, ওই যেটা বলে যে 5% মর্টালিটি, এইটা ওইরকম কমানো সম্ভব যদি রুগী দ্রুত আমাদের সেবা নিতে চলে আসে, এটা সম্ভব। ধন্যবাদ অধ্যাপক চৌধুরী হাফিজুল হাসান। আপনার কাছে জানবো যে আপনি যতটুকু বুঝলেন যে অধ্যাপক তৌফিকুর রহমানের কথায় যে আমরা অ্যাক্সেসটা অনেক দূর পর্যন্ত তৈরি করতে পেরেছি, কিন্তু তারপরেও মৃত্যুহার আমরা কেন কমাতে পারছি না? সেক্ষেত্রে কি চিকিৎসকদের মধ্যেও সচেতনতা বাড়ানো দরকার? একটি রোগী আসার সাথে সাথে এটার ম্যানেজমেন্টটা কত বেশি ক্ষিপ্র গতিতে করা যেতে পারে, বা আমাদের রোগীদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা আমরা আসলে মৃত্যুহার কমাতে মোটা দাগে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে খুব সুন্দর করে বলেছে আমার ছোট ভাই প্রফেসর তৌফিকুর রহমান যে আমাদের এই প্রয়াস কিন্তু আছে যে জি। আমরা চাই যে স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা ঢাকার বাইরে রিমোট এরিয়াতেও আমরা নিয়ে যেতে চাই। তা আমাদের অনেক কিছু না থাকতে পারে, কিন্তু অনেক কিছু কিন্তু আবার আছে। যেমন জি। আমাদের নেটওয়ার্ক আছে, ওয়াইফাই নেটওয়ার্ক। হুম তো হুম। এই যে ডটগুলো আমাদের কানেক্ট করতে হবে, কারণ একজন সাধারণ আহ, ডাক্তার যিনি ফ্যামিলি প্র্যাকটিস করেন বা কেবল সদ্য পাস করছেন, তার পক্ষে হয়তো ওই পুরো হার্ট অ্যাটাকের চিকিৎসাটা ওখানে ইনিশিয়েট করা দূরও হতে পারে। আবার রোগীদের আস্থার অভাব থাকতে পারে। কিন্তু আমরা যদি ওই পয়েন্ট অফ কেয়ার সেন্টারগুলোতে আমরা যদি একটা নেশন ওয়াইড হার্ট অ্যাটাক নেটওয়ার্কে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ওই ডাক্তারকে আমরা সহায়তা দিতে পারি, বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দিতে পারি। কীরকম? যে আমি যদি আমরা একটা অ্যাপও তৈরি করেছি, সেটা হচ্ছে যে আমাদের শিওর কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাপ। ওই অ্যাপে যদি উনি আপলোড করেন ইসিজি, আমরা কিন্তু এখানে প্রায় 1 ডজনের উপরে বিশেষজ্ঞ ডাক্তার যারা ইউএসএ বা ইউকেতে আছেন, তারা কিন্তু এটা দেখছেন ইস্ট কোস্ট বা ওয়েস্ট কোস্টে। তাতে আমাদের টাইম নিয়েও সমস্যা হচ্ছে না, এবং তারা কিন্তু দেখে ওইখানে ওপিনিয়ন দিচ্ছেন যে হ্যাঁ, এটা সিগনিফিকেন্ট চেঞ্জ ইকেজিতে এবং ওই ক্লিনিক্যাল কনটেক্সটে এটার এই করা উচিত। তখন কিন্তু ওই ডাক্তারের জন্য এটা ইজি হয়ে যাচ্ছে। এবং আমরা এখন পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ডও আছে। দরকার হলে আমরা ইমিডিয়েটলি পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা হার্টের ওয়াল মোশনও আমরা দেখতে পারি। তো এখন কিন্তু প্রযুক্তি আমাদেরকে অনেক কাছাকাছি নিয়ে এসছে। তো আমাদের উচিত এই ডটগুলা কানেক্ট করা প্রযুক্তির মাধ্যমে, যাতে করে আমরা একটা নেশন ওয়াইড হার্ট অ্যাটাক নেটওয়ার্কের মাধ্যমে রোগীকে আমরা আমাদের সম্ভব মতো এবং রোগীর সাধ্য মতো চিকিৎসা দিতে পারি।
স্যার ধন্যবাদ। অধ্যাপক তৌফিকুর রহমান, আপনার কাছে জানবো যে তাহলে কি মানে বলটা কি আসলে রোগীর কোর্টেই কিনা, মানে রোগী সচেতন হলেই কি সমস্যার সমাধান হয়ে যায় নাকি? রোগী সচেতন করবে কে? সেটাই এটা মানে রোগীর দায়িত্ব না। আমাদের এখানে বলা হয় যে ঠিক আছে, অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু রাষ্ট্রের যে বিশুদ্ধ তথ্য তৈরি করা এবং সেই তথ্যটি জনমানুষের কাছে বা জনগণের কাছে পৌঁছে দেয়া, সেটা নিজে থেকে রাষ্ট্র যদি মনে করে যে ঠিক আছে, সে টেলিভিশন বা রেডিও বা কোনো ইমাম বা মুয়াজ্জিন যে যে কোনো মাধ্যমে সেই তথ্য তৈরি করার ক্ষেত্রে এবং পৌঁছানোর ক্ষেত্রে এক ধরনের ঘাটতি আছে কিনা, আপনি কি মনে করেন? না, স্বাভাবিকভাবেই যেহেতু ওই যে বলছে আমরা আগায় যাচ্ছি, জি, তা আগানো এখন সবকিছু তো মানে শেষ হয়ে যায় না, বটেই। আগায় যাওয়া হচ্ছে। এবং এই যে যেটা আছে যে তথ্য ডিসেমিনেশন, জি, এই যে ইনফরমেশন থেকে পৌঁছায় দেওয়া, এখন কিভাবে পৌঁছাইতে পারি সেটা হলো ওই যে যারা ইনফরমেশন নিবে তাদের সহজবোধ্য হতে হবে। জি, তারা কেন সবার নলেজ তো সমান হবে না, টিকা দেওয়ার জন্য বা বিভিন্ন কিছু নাটক তৈরি করতে, নাটক হতো, মাইকিং হতো। মাইকিং হতো। তো এই বিভিন্ন মাধ্যমে তারপরে বিভিন্ন ডে, আমরা যেমন ওয়ার্ল্ড হার্ট ডে, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই উপলক্ষে কিন্তু আমরা মোটামুটি সারা বাংলাদেশেই বিভিন্ন সেন্টার, প্রাইভেট হোক গভর্নমেন্ট লেভেলে কিন্তু এই যে ডিসিমিনেশন করার চেষ্টা করে, ওটাকে সামনে রেখে বা পুরা মাস্টার সেপ্টেম্বর মাসেই আমরা কিন্তু ওই যে ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আমরা কিন্তু এগুলো ডিসেমিনেশন প্রোগ্রাম করি। এবং লিফলেট বিতরণ টিতরণগুলো সবই, পোস্টার ছাপানো, লিফলেট বিতরণ, টিভিতে প্রোগ্রাম, তখন মোটা সারা মাস জুড়েই হলো টিভিতে বিভিন্ন প্রোগ্রাম হয়। এখন এটা হলো অ্যাওয়ারনেসের একটা মাধ্যম। প্লাস হলো রুগী যখন আমাদের কাছে আসে, দেন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস, এই রুগীর সাথে কিন্তু দেখবেন 4 জন 5 জন 10 জন মানুষও থাকে আচ্ছা, বা বিভিন্ন সময় আসে। এখন এদেরকেও এরকম করে তাদেরকে সচেতন করা যায় যে না, হৃদরোগের প্যাটার্ন নেই, এরকম হলে আপনারা কিন্তু দ্রুত হাসপাতালে আসবেন। তাহলে এই যে যে রুগীটা আসছে, তাহলে তো আমরা অনেক সময় রুগীর সাথে লোকও থাকে রাউন্ডের সময়, কাউন্সিলিং করার সময়, তখন আমরা বলে দিতে পারি দেখেন রুগী দেরি করে আসছে বলেই কিন্তু রুগীর চিকিৎসা বা জটিলতা কিন্তু হচ্ছে। এখন আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, আপনারা দ্রুত হাসপাতালে আসবেন। এইভাবে আমরা কাউন্সিলিং করতে পারি। আর একটা যেটা হাফিজ ভাই বললেন যে অ্যাপস ডেভেলপমেন্ট, এখন অ্যাপসের মাধ্যমে হলো যে আমরা ওই যে ইসিজি যেটা এখন যদি ওইভাবে আমাদের ডেভেলপ করে নাই, কিন্তু যেটা করে সেটা পার্সোনালি, যেমন কেউ আমার সাথে পরিচিত আছে বা কেউ আমার আন্ডারে করে গেছে, ট্রেনিং করে তার গেছে, সাথে আপনার একটা পার্সোনাল যোগাযোগ হয়ে মেডিকেল গেল। অফিসার বা আমরা তো গ্রুপের মধ্যে, ওরা কিন্তু আবার ইসিজি পাঠায়। ইভেন আমার যে মেডিকেল কলেজে মানিকগঞ্জে আছে, আমি মানিকগঞ্জে রাতের বেলা একটা ইসিজি বা কোনো সময় ইসিজি আমার মেডিকেল অফিসার যে আছে শিশুতে বুঝতেছে না, ও কিন্তু আবার দিয়ে দেয় ওপিনিয়নের জন্য যে স্যার এরকম আছে, আমি ফোন করে যে স্যার এরকম পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনি একটু দেখে দেন, আমাদের গ্রুপে পাঠায় দেয়। তাহলে আমরা আমাদের মতামত দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে টোকেনাইজ লাগবে কি লাগবে না আমরা করে দেয়, ডিসিশন দিয়ে দিই। আর একটা জিনিস অনেক সময় দেখা যায়, এখন হাফিজ ভাই এটাও করবেন, ইদানিং আমার যেটা দেখতেছি এক্সপিরিয়েন্স, সেটা হলো করোনা পরবর্তী সময়ে আমরা যেটা ইসিজি চেঞ্জ, উইদাউট এনি ইসিজি চেঞ্জ প্রচুর এমআই পাচ্ছি, যেটাকে ডিটেক্ট করা সম্ভব হলো টোপনি নাই দিয়ে। তো সুতরাং ইসিজি নর্মাল, আপনার ইসিজি নর্মাল দেখে যদি আমরা বলে দিই, যেটা আমাদের এনআইসিবিতে খুব বেশি হতো, যে আমাদের আসছে এর আগে আসার পরে আমরা রুগী ইসিজি করছি, ইসিজি নর্মাল, মেডিকেল অফিসার যে আউটডোর ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সে বলেছেন আপনার ভালো আছে, আলাদা কারণে আপনার চেস্ট পেন হচ্ছে। এখন পুরোপুরি তাকে অ্যাসেস না করে তাকে পাঠায় দেওয়া, এই রুগীটা দেখা যাচ্ছে হয় রাস্তায় মারা যাচ্ছে অথবা বাড়িতে যেয়ে আবার ফেরার পথে সে মারা গেছে। এইটা করার জন্য প্রযুক্তিতে যে টোপনি নাই পরীক্ষা আসছে, সুতরাং ওই টোপনি নাই পরীক্ষাটা আসলে এই যে ইসিজির পাশাপাশি আসলে জরুরি। সেটা হলো উইদাউট এনি ইসিজি চেঞ্জ, যেটা সেটা ডিটেক্ট করার জন্য আমরা অনেক সময় অনিস্টিএমআই বা আনস্টবলান জানা এটা বলি, সেটা ডিটেক্ট করার জন্য। অধ্যাপক ডাক্তার হাফিজুল হাসান, আপনার কাছে জানবো যে আপনি ট্রাস্টি প্ল্যানেটারি হেলথ একাডেমি, আমরা দেখলাম যে বড় একটি কনফারেন্স হলো, দুদেশের ডাক্তার বা সারা পৃথিবীতে বাংলাদেশি যারা আছে তাদের আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে এই যে চিকিৎসকরা ইসিজি করেই আসলে একটি সিদ্ধান্ত দিয়ে ফেলছে বা অনেক ক্ষেত্রে ফার্দার তাকে আসলে এনালিসিস করছে না, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আপনারা আসলে কি আলোচনা করেছেন বা এটিও কোনো আসলে একটি চ্যালেঞ্জ হিসেবে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে কিনা? প্রিপারেশন, টেকনোলজি ট্রান্সফার, তার জন্য আমরা প্ল্যানেটারি হেলথ একাডেমির তরফ থেকে কাজ করছি। আরেকটা হচ্ছে যে ফিল্ডে আমরা এই কেয়ার ডেলিভারি কেমন করে দিব। এখন কিন্তু পয়েন্ট অফ কেয়ারে ইসিজি যেরকম হচ্ছে, পয়েন্ট অফ কেয়ারে কিন্তু আমাদের ড্রাই ল্যাবও আছে। আমরা কিন্তু এখন পয়েন্ট অফ কেয়ারে ট্রোপোনিনও করতে পারি, যেটা উইদিন 10 মিনিটস আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। জি, তো এটা হচ্ছে যে আপনি যে বললেন যে এটা কার দায়িত্ব, এটা আসলে সবার দায়িত্ব। জি, এটা যেমন রোগী বা তার আত্মীয় স্বজনের দায়িত্ব, আমাদের যারা কেয়ার গিভার, একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, একজন রেজিস্টার্ড নার্স থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, বিশেষজ্ঞ থেকে শুরু করে, সবারই দায়িত্ব কিন্তু
এগিয়ে আসা এরকম একটা হেলথ কেয়ার সিস্টেম তৈরি করে, যাতে করে আমরা এই অবাঞ্ছিত এবং মানে প্রতিরোধ করা যায় এরকম মৃত্যুগুলো আমরা যেন প্রতিরোধ করতে পারি। আমরা স্যার অলরেডি কিন্তু পিছনে আছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক তৌফিকুর রহমান, আপনার কাছে জানবো যে তরুণরা আসলে তারুণ্যের রং আসলে এত বেশি উজ্জ্বল টাটকা, তারা আসলে কোনো অসুবিধাকে আসলে অসুবিধা আসলে মনে করতে চায় না, বা তারা হয়তো মনে করে যে না ঠিক হয়ে যাবে, বা কোনো না কোনোভাবে তিনি এটা কাটিয়ে উঠবেন। মানে এই প্রবণতা কত বেশি আসলে দেখা যায়, তাদের যে হাসপাতালে না আসা বা ট্রিটমেন্ট নিতে না চাওয়া বা কথা না শোনা, এগুলো কি আসলে তাদের মৃত্যুর কারণ হয়ে যায় কিনা? আসলে কথা না শোনা ব্যাপারটা, যে কথাটা আজকে আলোচনা উঠে আসতেছে বা ইদানিং যেটা আলোচনা উঠে আসতেছে, যে ওই তরুণদের হৃদরোগ হতে পারে কিনা। ওই যেটা প্রথমে আমরা আলোচনা শুরুতে বলছিলাম যে আমরা তো হৃদরোগ বলতে প্রথমে চিন্তা করতাম 40 ঊর্ধ্ব বা এরকম কিছু, এখন অনেক ইয়ং পেশেন্ট পাচ্ছে। আচ্ছা, এখন যদি একটা কথা যেটা আহসান ভাই বললেন যে ওরকম ফ্যামিলি হিস্ট্রি যদি কারো থাকে, শুধু এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে, এই অ্যাওয়ারনেসটা মানুষকে পৌঁছাইতে হবে। যদি কারো ফ্যামিলিতে হার্টের সমস্যা থাকে, যদি কারো বাইপাস করা আছে, রিং লাগানো আছে, কারো হার্ট অ্যাটাক হয়েছে, যদি এরকম করে থাকে, তাহলে এই যে আপনাকে আগে থেকে সচেতন হতে হবে। অর্থাৎ আপনার যে মানে সে আর বয়সের জন্য অপেক্ষা করবে না, সে যে কোনো সময় রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য হৃদরোগ হওয়ার সময় ঝুঁকি বেড়ে যায়, এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনাকে আগের থেকে অ্যানালাইসিস করতে হবে। ধন্যবাদ। অধ্যাপক হাফিজুল হাসান, আপনার কাছে জানবো যে স্ক্রিনিংয়ের আওতা বাড়ানোর ক্ষেত্রে আমেরিকাতে এটা কি স্কুল কলেজ পর্যায়েও কোনোভাবে পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা আসলে আছে কিনা, আবার একই সঙ্গে চিকিৎসার অ্যাক্সেস বাড়ানোর জন্য খরচটা আসলে কারা বিয়ার করছে? সেক্ষেত্রে বাংলাদেশে তো কোনো ধরনের কোনো পলিসি আসলে সেভাবে তৈরি হয়নি, ইন্স্যুরেন্স পলিসি বা যাই বলি না কেন, মানে সেটি আসলে আমেরিকায় আসলে কিভাবে আসলে হচ্ছে? আমি বাংলাদেশের আমার এক্সপেরিয়েন্স আগে বলি, তারপরে আমেরিকার জি। কথা বলবো। যে আমি 2005 থেকে বাংলাদেশে যাই কাজ করি, এবং আমি দেখি যে ক্যাথল্যাবের যে রোগী যারা আসেন তাদের ডেমোগ্রাফি, যেমন আমাদের প্রফেসর তৌফিকুর রহমান বললেন যে এটা কিন্তু অনেক ইয়াং এজে আসে। তো এটা অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়াতে কি করা যায়? একটা হলো যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। একটা হলো যে ওই রোগীর ফ্যামিলিকে বলা, তারপরে কিন্তু আমরা এই কিছু কিছু হার্ট ক্যাম্প করতে পারি, আমরা কিন্তু মিডিয়াতে লিখতে পারি কিছু জি। কিছু। এই যে আজকাল সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, কোনো কেস এক্সাম্পল দিয়ে বলা যে এই রোগীর এরকম হলো, তাহলে আপনি যদি জানতে চান তাহলে এই কাজগুলো করেন। এছাড়াও টেকনোলজি কিন্তু এখন আসছে, জি। যেমন আমরা দেখি এখন ক্যালসিয়াম স্কোর করা যায়। ক্যালসিয়াম স্কোর করে রোগীকে বোঝানো যায় যে আপনার করোনারি আর্টারিতে ক্যালসিফিকেশন স্টার্ট করছে, তার মানে আপনি জয়েন করছেন যে এই আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা আপনার শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে রোগীকে কনভিন্স করা অনেক সহজ। কিন্তু কথা হলো যে ওইটারও তো একটা কস্ট আছে। জি। আর আপনি বললেন আমেরিকাতে কি করা? আমেরিকাতে একটা যেটা সুবিধা, যেটা আমাদের নাই, সেটা হচ্ছে এখানে থার্ড পার্টি পেয়ার সোর্স ইন্স্যুরেন্স আছে। যাদের ইন্স্যুরেন্স আছে তাদেরকে বলা ইজি যে আপনার ইন্স্যুরেন্স দিয়ে আপনি ডাক্তারের কাছে যান, চেক আপ করেন। কিন্তু সেটা যেহেতু আমাদের নাই, সেটা আমাদের একটা লিমিটেশন। কিন্তু একই সঙ্গে আমাদের কিন্তু সুবিধাও আছে। রিলেটিভলি স্পিকিং আমাদের কিন্তু এই ধরনের চেক করা বা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার কস্ট কিন্তু আমাদের দেশে অনেক কম তুলনামূলকভাবে। জি। কথা হলো কি, যারা একটু সক্ষম, তারা অ্যাওয়ারনেস না হওয়ার কারণে যদি এই হৃদরোগে আক্রান্ত হয়ে যান, তাহলে আপনি ওভারঅল কস্ট এটা কিন্তু খুব তখন আনফেভারেবলি যায়। আরেকটা কথা আমি বলবো জি স্যার। যে এই আহ, আমাদের ঢাকার বাইরে, এমনকি আমার ঢাকাতেও রোগীরা যখন হার্ট অ্যাটাকে মানে একটা ক্রাইসিসে আসেন, তখন কিন্তু খুব দিশেহারা অবস্থা হয়। আমি তো ঢাকার বাইরে যাই, বিভিন্ন সিটিতে দেখি যে, এবং আমরা এখান থেকে অনেক বন্ধু-বান্ধব, ফ্যামিলি মেম্বার এরকম অনেক আমরা কল টল পাই। তো সেখানে দেখি যে কোনো ডিরেকশন নাই। লোকাল ডাক্তাররা জানেন না যে কিভাবে স্ট্রিমলাইন করতে হবে এই রোগীটাকে। তারা বলেন যে ঢাকায় নিয়ে যান।
ঢাকায় নিয়ে যান তো এটা নন স্পেসিফিক কথা। একটা নেটওয়ার্কের ভিতরে না থাকলে রোগীর ওই ক্রাইসিসে এটা খুব মুশকিল হয়ে যায় যে কোন হাসপাতালে যাবেন, কোথায় যাবেন, কাকে দেখাবেন। এই দিশাহারা অবস্থা থেকে উদ্ধার পেতে গেলে আমাদের ডেফিনেটলি একটা নেশন ওয়াইড নেটওয়ার্কে একটা সিস্টেমের ভিতরে আসতে হবে। কিন্তু আমরা চেষ্টা করছি যে এই স্টেটের এই হেলথ কেয়ারটাকে কিভাবে একটা নেটওয়ার্কের ভিতরে আনা যায়। যেমন অ্যাম্বুলেন্স সিস্টেম, অ্যাম্বুলেন্স থেকেই ইসিজি পাঠানো, এবং অ্যাম্বুলেন্সে যখন রোগী ট্রান্সপোর্ট হচ্ছে আমরা ইসিজি আমাদের ফোনে চলে আসতেছে, আমরা তখন দেখে বলতে পারতেছি যে এ রোগীকে কোথায় নেওয়া উচিত, কী করা উচিত। আমার হাসপাতালে রোগী পৌঁছানোর আগে আমি ইসিজি পেয়ে আমাদের টিম রেডি হচ্ছে রোগী আসার আগে। এগুলো কিন্তু আমরা দারুণ। একটা সমন্বিত চিন্তা ভাবনা করে এটা কিন্তু ঢাকাতেও আমরা অ্যাটলিস্ট স্টার্ট করতে পারি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক তৌফিকুর রহমান, আমি এখানে একটি বিষয় আসলে আনতে চাই। এই যে রোগীর ঘাড়ে ফেলে দেয়া যে তিনি কোথায় চিকিৎসা নেবেন, ঢাকায় যান, বা হয়তো একটা সেন্টারের কথা আমরা লিখে দিচ্ছি যে আপনি জাতীয় হৃদরোগে যান, বা কোথাও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কথা বলছি, একই সঙ্গে এই যে রেফার করার প্রবণতার মধ্যে ডাক্তারদের সিকিউরিটির যে অভাব, যে আমরা কিছু না হলেই আমাদের উপমহাদেশের যে কালচার, যেমন আমরা দেখলাম যে ইন্ডিয়াতে মা অসুস্থ হয়েছেন, মারা গেছেন, 7 বার তাকে ছুরি বসানো হয়েছে আর কি সেই ডাক্তারকে। একই সঙ্গে আমাদের দেশে কেন ট্রিটমেন্ট দিচ্ছে না, ওনাকে ধরে নিয়ে এসে হেনস্থা করা হচ্ছে। এটিও আসলে কারণ কিনা, এবং এই দুই কারণের মাঝখানে আমরা যেমন আমেরিকা হয়তো অনেক বেশি অ্যাডভান্স হয়েছে, কিন্তু সেই সিস্টেমটা আমাদের দেশেও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি, যে স্পেসিফিকভাবে রেফারেল সিস্টেমের মাধ্যমে রোগীকে একটি টার্সিয়ারি সেন্টারে পাঠানো বা সেমি কোনো সেন্টারে পাঠানো। এই জায়গাতে আসলে আমরা কোথায়, বা আমরা আসলে ওই জায়গায় যেতে পারবো কিনা? ধন্যবাদ। প্রথম একটা হলো যে আসলে কি আমরা রুগী রেফারকে ডিশোল্ডারিং করতেছে কিনা, যে কথাটা আমরা বলি ডিশোল্ডারিং করা। ডিশোল্ডারিং কোশ্চেন তখনই আসে যখনই দেখা যায় পার্টি প্রেশার দেয়, জি, যে পার্টি প্রেশার দিচ্ছে, ডাক্তার সাহেব আমাদের এখানে কি রোগীর চিকিৎসা হবে নাকি আমাদের করে যেতে হবে। স্বাভাবিকভাবে এখন 50 জন লোক চলে আসছে, দেখা যায় এলাকা তারা প্রভাবশালী, তখন হয়তো কেউ কেউ ডিশোল্ডারিং করে। কিন্তু ডিশোল্ডারিং করার আগেও রোগী এই যে ফিজিশিয়ানের কিন্তু দায়িত্ব আছে কিছু, প্রাইমারি চিকিৎসা দেওয়া। সবসময় আমরা বলি এই প্রাইমারি চিকিৎসাটা কিন্তু মিনিমাম দিয়ে দেওয়া উচিত। এটা তার নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব যে প্রাইমারি চিকিৎসা দিয়ে তারপরে তাকে অথবা আরটা যেটা আমাদের ঘাটতি আসলে কাউন্সেলিং। এই কাউন্সেলিংটা আমাদের মধ্যে আসলে অনেকেরই, যে কিভাবে আসলে কোন পার্টিকে এবং রোগীর লোকদেরকে কাউন্সিল করতে হবে, ওই জিনিসটুকুর ঘাটতি। এটা আমাদের ট্রেনিং এর দরকার আছে আমার ডাক্তারদের, যে আসলে কি কি বলতে হবে। ফলে দেখা যায় যতই মারমুখী হোক, যতই আসুক, প্রপার কাউন্সেলিং কিন্তু তারাও কিন্তু স্বাভাবিকভাবে সুযোগ দিবে যে না আপনার ঠিক আছে, আপনার চেষ্টা করেন, তারপরে যে না হলে তো আমাদের সুযোগ আছে নিয়ে যাওয়া। আর যেটা রেফারেল যে সিস্টেম, যেটা স্বাভাবিকভাবে রেফারেল সিস্টেম তো আমাদের যেটা হাফিজ ভাই বললেন যে ওইটা ডেভেলপ করে নাই। আর একটা যেটা আছে, আরেকটা যেটা, সেটা হলো যে অনেক সময় যে ট্রান্সপোর্ট যেটা আছে, রুগীরা কিন্তু ট্রান্সপোর্টের মধ্যে ডিউরিং ট্রান্সপোর্টেশনেও কিন্তু রুগী খারাপ হয়। এর একটা অন্যতম কারণ হলো যে আমরা দেখছি আমাদের বাংলাদেশে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স বলে যে কনসেপ্টটা আছে, যে অ্যাম্বুলেন্সের মধ্যে ইসিজি করে ইসিজি ট্রান্সফার করার সুযোগ থাকবে, বা ডিসি শক লাগবে, ডিসি শকের সে নর্মাল অ্যাম্বুলেন্স আছে কিন্তু কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নাই যেখানে ডিসি শক দেয়, এরকম অ্যাম্বুলেন্স আছে হাতে গোনা 3-4টা। আচ্ছা, এই যে ট্রান্সপোর্ট, যে কার্ডিয়াক রোগী ট্রান্সপোর্ট আর অন্য রোগী ট্রান্সপোর্ট আলাদা, এক না, এই কনসেপ্টটা ডেভেলপ করতে হবে যে আমাদের ট্রান্সপোর্টেশনের, যাতে ওখানে মৃত্যু হার কমানো যাবে অনেক। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক হাফিজুল হাসান, আপনার কাছে জানবো যে এই যে বাংলাদেশের প্রেক্ষাপট যেটি তৈরি হয়েছে, যে চাইলেই আমি হেনস্থা করতে পারছি বা আইন হাতে তুলে নিচ্ছি, আমরা আসলে যেটা বলি, সেটার সমাধান আসলে কিভাবে করা যায়। আবার একই সঙ্গে আপনারা যে আলোচনা করছেন, যে যারা কি পার্সন যারা আছেন দেশের সঙ্গে, যারা কোলাবোরেশন করছেন, তারা এই বাস্তবতাতে এসে এখন কোন চ্যালেঞ্জ নিয়ে আসলে আপনারা এগোচ্ছেন আর কি এই সমস্যা সমাধানের জন্য? কেয়ার গিভারদের লাঞ্ছিত করা এটা আসলে গ্রহণযোগ্য নয়, এটা কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য না। এবং আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন, ইউএস, কানাডা বা ইউকে, বা তাহলে আপনি দেখবেন যে এখানে এটা ক্রিমিনাল অফেন্স, এবং এটা পুলিশ কেস, এবং এটা সরকারের পক্ষ থেকে এটা নিরাপত্তা দেওয়া হয় যাতে করে এই কেয়ার গিভাররা যাতে করে কোনো রকমভাবে লাঞ্ছিত না হন। আমি আমার ডিউটি করছি, হ্যাঁ, আমি যদি কর্তব্যে অবহেলা করি অথবা যদি আমার কম্পিটেন্সের
ঘাটতি থাকে, আমার বিরুদ্ধে অভিযোগ আসবে। আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আছে, আমাদের আইন আছে, আমাদের এমনি আদালত আছে, ম্যাল প্র্যাকটিস লসুট হইতে পারে। কিন্তু আমাকে সে হঠাৎ করে চড়াও হয়ে মারধর করবে, এটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এবং সেক্ষেত্রে এর কিন্তু একটা ডমিনো ইফেক্ট আছে। যেমন আমাকে যদি কেউ এরকম করে, তাহলে আমার যারা কলিগ, আমার যারা সহকর্মী, তারা অন্য সেন্টারে কাজ করে, তারাও কিন্তু আতঙ্কিত হবে। বটে। এটা কিন্তু একটা নৈরাজ্য সৃষ্টি হবে দেশ জুড়ে। এটা আসলে গ্রহণযোগ্য না। স্যার, এটির সঙ্গে আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা ঘরে বসে অ্যাম্বুলেন্সে ওঠার সঙ্গে সঙ্গে ইসিজি রিপোর্ট পাচ্ছেন, বা এই যে অ্যাডভান্সমেন্ট যেগুলো হয়েছে, মানে সেটি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা আসলে আলোচনা কোন পর্যায়ে নিয়ে গেছি, বা এটি আসলে সম্ভব কিনা আমাদের ক্ষেত্রে? অবশ্যই সম্ভব, টেকনোলজি তো একই। আপনি স্যার। যদি মনে করেন যে ঢাকায় ট্রাফিক জ্যাম আছে, এটা এটা কবে উঠবে আমি জানি না, কিন্তু আমরা যদি শুরু করতে পারি চিকিৎসা অ্যাম্বুলেন্স থেকে, এটা একটা ইউনিক মানে অ্যাচিভমেন্ট হবে। এবং এটা সম্ভব, টেকনোলজিটা খুবই ইজি। যে এই নেটওয়ার্কের ভিতরে আপনি ইসিজি আপলোড করলে নেটওয়ার্কের ভিতরে যারা ডাক্তার, তারা এটা রেসপন্ড করতে পারবেন এবং অ্যাম্বুলেন্সের রোগীকে একটা গাইডেন্স দিতে পারবেন। ঢাকার বাইরেও একই কথা। আমার ছোট ভাই প্রফেসর তৌফিক রহমান বলছেন যে আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজি পপুলারাইজ করার চেষ্টা করছি, এই একই কারণে যে সব জায়গায় তো ক্যাথ ল্যাব নাই। তাহলে আমরা এই এই ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রিটমেন্ট ইনিশিয়েট করার পরেই রোগীকে আমরা টারশিয়ারি কেয়ার সেন্টারে আমরা নিয়ে আসছি। তাতে করে হচ্ছে কি, যে আমাদের এই ডেথ রেট সিগনিফিকেন্টলি কমে আসছে। এটা সম্ভব। এর জন্য দরকার আমাদের মানে সবাই মিলে বসে আমাদের একটা সমন্বিত কমিটমেন্ট দরকার স্যার, কর্মপন্থা তৈরি। সবার আগে কমিটমেন্ট দরকার স্যার। আমি আসবো অধ্যাপক তৌফিক রহমান, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের হাসপাতালগুলোতে, টারশিয়ারি সেন্টার বা যে কোনো জায়গাতে, মানে একটি হৃদরোগে যে মারা যায়, আমরা তো লাস্ট লেখার ক্ষেত্রে আসলে হার্ট অ্যাটাক অনেক ক্ষেত্রে লিখি, অন্য রোগের ক্ষেত্রে অনেক সময় লিখতে হয় আর কি। কিন্তু সত্যিকার অর্থে সে হৃদরোগে মারা গেছে কিনা, তার আসলে বয়স বা ফ্যামিলি হিস্ট্রি, মানে এগুলোর ইভ্যালুয়েশন কি আসলে আমরা খুব বেশি আমলে নেই কিনা, বা অনেক সময় আমরা দেখি যে রেকর্ডই নাই কে আসলে কিভাবে মারা গেছে। মানে এখানেও আসলে জোরদার কতটা করা দরকার বলে আপনি মনে করেন? আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে বলি। প্রথমে একটু হলো যে এটা মানে স্ট্রেংথেনিং করার জন্য আসলে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, যারা নীতি নির্ধারিত করে যদি শোনে ওনারা, সেটা আমাদের রোগী সুরক্ষা আইন এবং ডাক্তার সুরক্ষা আইন, কাজ চলতেছে, কিন্তু এখনো অনেকদিন ধরেই কাজ চলছে এবং মানে আগের মোড়কটায় নতুন করে আসলে দেওয়ার চিন্তা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। কিন্তু ওই ইমপ্লিমেন্টটা দরকার আসলে। যে এটা প্রথম হলো যে আইনটা হোক, তারপরে না বাস্তবায়নের কথা, আইনটা তৈরি হোক। আসলে আইনটা এখনো তৈরি হয় নাই, সেটা এখন আলোর মুখ দেখে নাই, এটা আসলে জরুরি। আর যেটা হলো যে আমাদের যেটা ডেথ, কজ অফ ডেথ যেটা বলে, বা রেকর্ড থাকা, এই রেকর্ড থাকার ব্যাপারে আমরা বলতেছি, সেটা হলো আমাদের সরকারি হাসপাতালে এখন মোটামুটি সমস্ত জায়গায় এই যে অনলাইন সিস্টেম যেটা বলি, অর্থাৎ রুগী ভর্তি করার থেকে শুরু করে এবং রুগী মোটামুটি ছুটি হওয়া পর্যন্ত, এবং এই দেখা যায় যে ডিপার্টমেন্ট থেকে রুগী ছুটি হয়েছে বা যে ডিপার্টমেন্ট থেকে রুগী মারাও গেছে, সেই ডিপার্টমেন্টে কিন্তু যেটা আমরা যে অটোমেশন সিস্টেম, পুরোপুরি অটোমেশন আমরা এখনো যেতে পারি নাই, কিন্তু ওই যে রুগী কিন্তু বাধ্যতামূলক এখন সিস্টেম থেকে ট্রেনিংও দেওয়া হয়েছে, তারা রুগী ইনফরমেশন যত কিছু আছে ফাইল এটা আপলোড করবে। আপলোড করার পরে তাদের কজ অফ ডেথ যেটা আছে, কজ অফ ডেথও ওরকম লিখতে হবে, এবং এই কজ অফ ডেথে লেখে। সুতরাং এই জিনিসটা এখন কিন্তু আর মোটামুটি আগের মতো না, এটা টেন্ড আপ করে করে তৈরি করা হচ্ছে, যে অ্যাটলিস্ট ইনফরমেশনটা থাকবে সে কি কারণে মারা গেল এবং কি কি ডিজিজটা, তার রিস্ক ফ্যাক্টরগুলো কী ছিল। তো এই জিনিসগুলো আসলে শুরু হয়ে গেছে, আর আমরা আশা করি এটা ভবিষ্যতে আরও বেশি ডেভেলপ করবে। রোগে মৃত্যুর প্রধান কারণ আমরা বারবার আসলে বলছি, সারা পৃথিবীব্যাপী আসলে তাই, যে সবগুলো সেন্টারে বা একটা স্যাকমো যেখানে আসলে একটি কয়টি ওষুধ লিখছেন বা রোগীরা একেবারে প্রাইমারি পর্যায়ে যেখানে যাচ্ছে, তাদেরও একটু কোনো না কোনো পর্যায়ের হৃদরোগের লক্ষণ বা সাধারণ মেডিকেশান বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, কাউন্সিল করার ক্ষেত্রে তাদেরও কোনো একটা ট্রেনিং আসলে দরকার কিনা, বা এখানে বাংলাদেশের সোসাইটি বা ইন্টারন্যাশনাল সোসাইটি মিলে একসঙ্গে কোনো কাজ করতে পারে কিনা?
না, এটা তো বটেই, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। একটা তো রুগীকে আমি অ্যাওয়ারনেস করতে পারো, রুগী তো ট্রিটমেন্ট দিবে না নিজেরা, বটেই না। ট্রিটমেন্ট যাদের কাছে সে চিকিৎসার জন্য আসবে, এটা ফার্স্ট যেটা সেটা হলো এই যে হয়তো ইউনিয়ন সাব সেন্টারে বা এটা সাকমো। জি জি। সুতরাং সাকমোদেরকে আমার ট্রেনিং দিয়ে বুঝাইতে হবে, ডিফারেন্সিয়েট করা যে এটা কার্ডিয়াক পেইন বা এটা হলো হার্ট অ্যাটাকের পেইন বা এমআইয়ের পেইন, আর এটা হলো যে গ্যাস্ট্রিক বা আদার যে গলব্লাডারের পাথর টাথর এগুলোর পেইন হচ্ছে, এটা তাকে ডিফারেন্সিয়েট করে বুঝতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে তারপরে ফার্স্ট যে ধাপটা আছে সেটা হলো তার একটা ইসিজি করা। আর স্বাভাবিকভাবে সেই ইসিজি ইন্টারপ্রেট তো করতে পারবে না, এটাই স্বাভাবিক, সাকমন করতে আমরা আশাও করি না। তবে মেডিকেল অফিসার তাদের ট্রেন্ড আপ করে দিতে হবে অ্যাটলিস্ট। এবং আমরা সাধারণত মেডিকেল কলেজে আমরা যখন মানে আমরা সারি তাদেরকে, তারা অ্যাটলিস্ট ডায়াগনোসিসটা করতে পারে যে তারা অ্যাটলিস্ট হার্ট অ্যাটাক চেনে বা যে কোনো ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়াটা চেনে, বটে। এটা তারা সন্দেহ পারে। কারণ আমাদের ইভেন আমাদের এনএসিবিতেও আছে, আমাদের ওয়ার্ড বয় পর্যন্ত চিনে যে স্যার এরা স্যার ভিটি হচ্ছে স্যার ভিএ, ওরা কিন্তু কারণ থাকতে থাকতে তারা চিনে গেছে স্বাভাবিকভাবে। তো সুতরাং তাদেরকে এটা ট্রেন্ড আপ করতে হবে। বটে। আর যে প্রাইমারি চিকিৎসা যেটা, যদি সে এটাকে মনে করে যে না তার এটা হার্ট অ্যাটাক হতে পারে এবং ইউনিয়ন সাব সেন্টার ধরেন আছে, এখন ইউনিয়ন সাব সেন্টারে তো ওই ধরনের বেড বা ইয়ের ব্যবস্থা নাই, সে হয়তো তাৎক্ষণিকভাবে উপজেলাও খুব কাছে রেফার করে দিবে। সেটা সে করতে পারে যে মিনিমাম যেটা আমরা যে বলি যে ইকোস্প্রিন আর ক্লোপিডগ্রাল যেটা আছে বা প্রয়োজন মনের সাথে স্ট্যাটিন, এইটা হাই ডোজে, এইটা খেয়ে তারপর কিন্তু তাকে পাঠাইতে পারে যে হলো ঠিক আছে আপনি এটা খেয়ে তারপর ওখানে যান, আপনার লক্ষণ থেকে মনে হচ্ছে এটা ওইখানে আপনার গেলে আপনার কনফার্ম হবে। এইভাবে আমরা মনে হয় যে আমাদের যারা হেলথ সার্ভিস দিচ্ছে তাদেরকে আমরা ট্রেন্ড আপ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সুদূর যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার চৌধুরী হাফিজুল হাসান, আপনাকেও আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা দুজনেই। ধন্যবাদ। দর্শক, যে কথাটি আসলে আমরা যুক্তরাষ্ট্রের স্যারের কাছ থেকে আসলে শুনছিলাম যে বাংলাদেশের সমস্ত হৃদরোগীকে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, কে কোথায় কিভাবে সেবা নেবে। কিন্তু যেহেতু আমাদের আলোচনার বিষয় তরুণদের হৃদরোগ, তরুণরা সারাক্ষণই আসলে কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় থাকছে বা তথ্য গ্যাদার করছে, তার আসলে জানা উচিত যে তার প্রাণনাশের ক্ষেত্রে সবথেকে ভয়ঙ্কর বিষয়গুলো কি কি, হৃদরোগের এই লক্ষণগুলো জানা উচিত এবং একই সঙ্গে হৃদরোগ হলে তৎক্ষণাৎ তার কোথায় কিভাবে যেতে হবে সেই পথগুলো জেনে নিলে অন্তত মৃত্যুহার তরুণদের আসলে কমানো সম্ভব। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।